বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ, পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ, পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। পেঁয়াজের পর এবার পাট নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র, বীজ রপ্তানি বন্ধের পাঁয়তারা। তাদের পেঁয়াজ আর নয়, জানালেন বাণিজ্যমন্ত্রী। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। নতুন ধরনের করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী আসবেন হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি, সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরও বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় 1600 কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের 3টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনা আতঙ্কে স্থবির ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। আবারও রূপ বদলেছে করোনা। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়েছে 70 গুণ দ্রুত গতিতে। নতুন বৈশিষ্ট্যের কোভিড সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে এ পর্যন্ত বিমান যোগাযোগ বন্ধ করেছে 40টির বেশি দেশ। কানাডা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল ছাড়াও সব ফ্লাইট বাতিল করেছে ভারত ও পাকিস্তানও। যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ব্রিটেনের সাথে সীমান্ত বন্ধ করেছে বেশিরভাগ প্রতিবেশী দেশ। নতুন ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, কিভাবে এটারে এফেক্ট করতেছে আমরা ডিটেলস তো কিছুই জানি না। তারপরেও আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করতেছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, আর স্পেশালি এলাকায় আমরা বাঙালি কমিউনিটি যারা আছেন এরা বেশি আতঙ্কের মধ্যে আছেন। কোন সময় কোনটা হ্যাপেন দেখব। ব্যবসার অবস্থা তেমন ভালো নয়, মানুষ তো ঘর থেকে বের হচ্ছে না। এর মধ্যে ব্রিটিশ সীমান্ত অতিক্রম করেছে নতুন করোনা। সংক্রমিত শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশে। এর মধ্যে ব্রিটিশ চিকিৎসকরা দিয়েছেন নতুন দুঃসংবাদ। তাদের আশঙ্কা, নতুন ধরনের কোভিড পরীক্ষায় পজিটিভ আসছে না। অনেকেই কিন্তু টেস্টে এই নতুন স্ট্রেনের
পজিটিভ রেজাল্টটা ধরা পড়ছে না, যে কারণে খুব দ্রুত গতিতে আমাদের এখানে টেস্টগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া বা চেঞ্জ করে নেওয়ার কার্যক্রম চলছে। ভ্যাকসিনটা একেবারে অরিজিনাল যে ভাইরাসটা সেটার এগেইনস্টে তৈরি করা, তো আমরা আশা করছি যে ভ্যাকসিন আগের মতোই কাজ করবে। তবে এই পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনে নতুন কোভিডও মোকাবিলা সম্ভব বলে মনে করেন এই চিকিৎসক। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নতুন ভাইরাসটি যে প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত হাতে পায়নি তারা। ব্রিটেন যেন এখন এক বিচ্ছিন্ন জনপদের নাম। করোনা ভাইরাসের সাথে লড়াই করতে গিয়ে এবারের বড়দিনের উৎসবটাই যেন প্রাণহীন হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিন অনুমোদনের পরেও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে ব্রিটেনবাসীকে, এমনটি কেউই কখনোই ভাবেনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পাট পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে বাংলাদেশে পাটের বাজার ধ্বংসে প্রথম পদক্ষেপ নেয় ভারত। এবার পাট বীজ রপ্তানি বন্ধের পাঁয়তারা করছে দেশটি। এতে করে দেশে পাট উৎপাদনে দুশ্চিন্তার কারণ এখন প্রতিবেশী দেশটি। তবে ঢাকার মন রক্ষায় আলু ও পেঁয়াজ দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও পাল্টা জানালেন, আগামী বছর থেকে পেঁয়াজের জন্য ভারতের দিকে আর তাকিয়ে থাকবে না বাংলাদেশ। শুরুটা 2017 সালে বাংলাদেশের পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। এতে বাংলাদেশের পাট পণ্য রফতানিতে ব্যাপক ধস নামে। এবার আরেক দুশ্চিন্তা পাট বীজ নিয়ে। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে বীজের জন্য ভারতের উপর নির্ভরশীল। আর এই সুযোগটাই কি নিচ্ছে প্রতিবেশী দেশটি? কৃষিখাত নিয়ে ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানালেন, পাট বীজ রপ্তানি নিয়ে ভারতের মনোভাবের কথা। তবে কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই তাদের কাছে। বীজটা আসে মধ্যপ্রদেশ থেকে এবং মহারাষ্ট্র থেকে। এবার সেই জুটের বীজও আনার ব্যাপারে তারা চিন্তা করছে রেস্ট্রিকশন দিবে। আমরা এটাও চেষ্টা করছি যাতে এই পাটের বীজটার উপরে তারা কোনো রেস্ট্রিকশন না দেয়। বৈঠকে প্রয়োজনের সময় পেঁয়াজ না দিলেও মৌসুমের আগে আবারও নিত্যপণ্যটির রফতানি অব্যাহত রাখার আশ্বাস দিলেন ভারতের বাণিজ্য মন্ত্রী। মজুদ সংকটের কারণে পেঁয়াজ রপ্তানি নিয়ে সমস্যা হয়েছিল, তবে অকৃত্রিম বন্ধু হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে ভারত বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ ও আলু রপ্তানি অব্যাহত রাখবে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাফ জানালেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এখন বাংলাদেশ। আগামী বছর আমরা মনে করি না যে ভারতের উপর আমাদের খুব ডিপেন্ডেন্ট হতে হবে। পেঁয়াজের গ্রোয়াররা যারা আমাদের আছে তারা একটু বেটার প্রাইস পেয়েছে। প্রায় 12-14 হাজার হেক্টর জমিতে, বেশি জমিতে পেঁয়াজ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ভারতের সাথে যৌথভাবে কাজ করার উপর জোর দেন বক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটে সড়ক পথে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট। সকাল থেকে সিলেট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো ধরনের যানবাহন ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক যাত্রীকে ফেরত যেতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদ মাধ্যম ও জরুরি পরিবহন ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। পরিবেশ রক্ষায় ও প্রাণহানি ঠেকাতে গত বছরের শীত মৌসুমে সারা দেশের পাথর কোয়ারি বন্ধ করে দেয় খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরপর থেকেই পাথর কোয়ারি খুলে দিতে আন্দোলন করে আসছিল পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন ভূমি। আর এখানেই এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বুলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদনে যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20
20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা, আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। বীরেশ্বরা বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলো খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতু সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। হিমালয়ের শীতল বাতাসে জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে যানবাহন। ভিড় বেড়েছে শীতের কাপড়ের দোকানগুলোতেও। এ অবস্থায় সরকারি বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হিমালয়ের কোল ঘেঁষে উত্তরের জেলা পঞ্চগড়। পৌষের শুরুতেই তীব্র শীত ও হাড়কাঁপুনি ঠান্ডা জেঁকে বসেছে জেলায়। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। পঞ্চগড়ে হঠাৎ করে অনেক কুয়াশা এবং অনেক শীত, ঘর থেকে বের হওয়া যাবে ঠান্ডার জন্য, হাত পাও খুব ঠান্ডা। মোটা কাপড় চোপড় পরছি, কাজ করতেছে না, কয়েকদিন ধরে খুব শীত। গত কয়েকদিনের ঠান্ডায় বেচাকেনা বেড়েছে শহরের গরম কাপড়ের দোকানগুলোতে। বিগত কয়েকদিন যাবৎ প্রচুর ঠান্ডা পড়েছে, এই জন্য আরো কেনাকাটার জন্য আসছি। নিজে কাপড় নিব এবং পরিবারের জন্য নিব। এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায়। প্রচুর শীতের কাপড় বিক্রি করতেছি, আর কাস্টমারও প্রচুর, আর বেচাকেনা হচ্ছে প্রচুর। এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 5 উপজেলায় শীতার্ত মানুষের মাঝে 21,000 কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা পরিষদ। সরকারের কাছে এবং বিত্তবান মানুষ যারা রয়েছেন এলাকার এবং দেশের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সময় আমাদের পঞ্চগড়ের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসার জন্য। মঙ্গলবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, পঞ্চগড়। ঠান্ডায় মানুষের দুর্ভোগের খবর জানাতে রাজশাহীর ভদ্রা এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, এবং শীত কাপড়ের বেচাকেনার খবর জানাতে রংপুরের সালেক মার্কেটে আছেন সহকর্মী রতন সরকার। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। রকি,
গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। এ কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। রাজশাহীর শিরোইল এলাকা এবং ভদ্রা এলাকায় কিন্তু বেশ কিছু ছিন্নমূল মানুষেরা অবস্থান নেয় এবং এখানেই বসবাস করে তারা। সেই জায়গাগুলোর চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সেখানে আসলে খড়কুটো জ্বালিয়ে এই মানুষগুলো তারা শীতের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে প্রতি বছর শীত এলেই তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এবং এবছরও ঠিক তেমনটিই হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা এই শীত নিবারণের জন্য তাদের পর্যাপ্ত শীত বস্ত্র কিন্তু তারা সহায়তা পাননি, এমনটাই আসলে বলছেন, যে কারণে তাদের যে কষ্ট সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। পাশাপাশি কনকনে যে ঠান্ডা বাতাস সেটি রয়েছে, যে কারণে এই শীত বেশি অনুভূত হচ্ছে বলে তারা বলছেন। পাশাপাশি যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তারা সকালেই কিন্তু বের হচ্ছে বাড়ি থেকে, কিন্তু তারা কিন্তু তাদের যে কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম সেটি করতে পারছেন না এই তীব্র শীতের কারণে। তবে আবহাওয়া অফিস বলছেন যে গত কয়েকদিনের চেয়ে এখন একটু তাপমাত্রা বেড়েছে, শীতের প্রকোপটাও কিছুটা কমেছে, এমনটা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। কারণ আজকে রাজশাহীতে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা 12 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে কিছুটা তাপমাত্রা বাড়লেও কিন্তু খুব বেশি যে শীতের প্রকোপ কমেছে বা বেড়েছে এটি কিন্তু বলা যাবে না। আগের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু গরম পোশাক পরেই কিন্তু প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছেন এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো সারছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন যে ক্লিনিকগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং অনেকেই কিন্তু এখন হাসপাতালে এসে ডায়রিয়া, নিউমোনিয়া এইসব রোগে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে হঠাৎ করে এই রোগীর চাপ বেড়ে যাওয়ায় তারা কিন্তু চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং নানা ধরনের পরামর্শ তারা এই শীতে তারা দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে যখন রোদের দেখা মিলছে তখন কিন্তু এই শীতের প্রকোপ অনেকটাই কমে আসছে, তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পর সেটি কিন্তু আবার অনেকটা বেড়ে যাচ্ছে। তবে গত এক সপ্তাহ আগে আমরা রাজশাহীতে যে পরিমাণ কুয়াশার দেখেছিলাম, কুয়াশার চাদরে পুরো শহর কিন্তু ঢেকে গিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন আমরা সকালের দিকে সেরকম কুয়াশা দেখতে পাচ্ছি না, একেবারে অল্প কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু খুব একটা কমেনি, কারণ পদ্মাপাড়ের মানুষগুলোর কিন্তু এই প্রচুর বাতাস হওয়ার কারণে, কনকনে বাতাস হওয়ার কারণে তাদের কষ্ট বেড়েই চলেছে, এমনটাই বলছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী রতন, তিনি জানাবেন সেখানকার খবর। রকি, রংপুরে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজ শীতের তীব্রতা খানিকটা কম। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ তারা তাপমাত্রা সর্বনিম্ন যেটি রেকর্ড করেছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচণ্ড শীত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, একটু উত্তাপ পাওয়ার জন্য মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন তাপিয়ে থাকে। এভাবে কিন্তু আজ একজন নারী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজকের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে, কিন্তু তারপরেও মানে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নগরীর যে গরম কাপড়ের দোকানগুলো রয়েছে, বিশেষ করে পুরাতন কাপড়ের যে দোকান আমরা রয়েছে এই মুহূর্তে নগরীর সালেক মার্কেটে, এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায়, যার কারণে কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় হয়ে থাকে। আজও আমরা দেখছি তেমনটি। এখানে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উষ্ণ যে গরম কাপড় আছে সেগুলো কেনার জন্য কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছে, আমরা দেখছি। এই অঞ্চলে শীতের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গত কয়েকদিনে নগরীর বিভিন্ন ছিন্নমূল মানুষ যেসব স্থানে রাত অতিবাহিত করে সেসব জায়গায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, কম্বল বিতরণ করা হয়েছে। গ্রাম পর্যায়ে আমরা খবর নিয়ে জেনেছি যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগটি এখনও আসলে সে পর্যন্ত সম্প্রসারিত না হওয়ায় কিন্তু গ্রামের মানুষের শীত নিয়ে দুর্ভোগ মোটামুটি এখনও লাঘব হয়নি। তো এই ছিল আমার কাছে রংপুরে শীতের সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। জাফর। হাড় কাঁপানো শীতে নগরবাসীর জনজীবনের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন সরকার এবং এর আগে রাজশাহীর ভদ্রা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি।
নীলফামারীর সৈয়দপুরে কামারুজ্জামান কনক রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার RS পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সাফল্য পেয়েছেন। প্রাথমিক খরচ একটু বেশি হলেও এই পদ্ধতিতে অল্প জায়গায় অল্প পানিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নীলফামারী প্রতিনিধি জাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে প্রকৌশলী কামারুজ্জামান কনক চাকরি ছেড়ে নিজ উদ্যোগে কিছু করার স্বপ্ন নিয়ে শুরু করেন RS পদ্ধতিতে মাছ চাষ। শুরুর প্রায় 18 মাস পর বাণিজ্যিকভাবে শুরু করেন মাছ চাষ। তেলাপিয়া মাছ দিয়ে শুরু করলেও বর্তমানে শিং, দেশি ও ভিয়েতনামি কই চাষ করছেন। অল্প জায়গা ও অল্প পানি যা পরিশোধিত করে পুনরায় ব্যবহার হয় এই পদ্ধতিতে। প্রতি বছর 2 বার সামান্য খরচে 8000 লিটার পানি ধারণ ক্ষমতার প্রতিটি ট্যাঙ্কে 3 থেকে 400 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। আমার এখানকার মাছ খাইতে ভালো লাগে, ওই জন্য আমি এখানকার মাছ খাই। এই মাছটার স্বাদটা বাজারে যে মাছ পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন। ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শেষ করার পরে আমি চাকরিতে জয়েন করি। সেখানে থাকার সময় আমার মাথায় একটা চিন্তা আসে যে কিভাবে আমি বিজনেসে নামতে পারি, এবং এই বিজনেসের মূল উদ্দেশ্য থাকবে যে আমি কিভাবে মানুষকে ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা সার্ভিস সেটাকে আমি মানুষকে পৌঁছাবো। তো সেখান থেকে চিন্তা আসে আমার মাথায়, আমি পাই এই রাস পদ্ধতি, যেটাকে আমরা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার বলি। মৎস্য কর্মকর্তা জানান, যুগোপযোগী এই পদ্ধতিতে অল্প জায়গায় একই পানি জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার ও সহজেই মাছের রোগ প্রতিরোধ করা সম্ভব। RS সিস্টেমের যে সুবিধা সেটা হচ্ছে একই পানিকে বারবার ব্যবহার করে জীবাণুমুক্ত করে পরিষ্কার করে ব্যবহার করা হচ্ছে। আর খুবই ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়ার জন্য আমরা লিমিটেড ল্যান্ড এবং আমি ওয়াটার ব্যবহার করছি, এটা একটা বড় সুবিধা। তারপর আমি ম্যাক্সিমাম ফিশের গ্রোথ পেতে আমি আমার ওয়াটার কোয়ালিটিটাকে আমি ঠিক রাখতে পারছি, এটা একটা বড় সুবিধা। আর আমার ডিজিজটাকে কন্ট্রোল করা যাচ্ছে। মাত্র 11 শতক জমির এই মৎস্য ফার্মে বর্তমানে 6টি ট্যাঙ্কে মাছ চাষ হচ্ছে। এছাড়া রেণুপোনা উৎপাদনের জন্য রয়েছে পাশেই একটি পুকুর। সময় সংবাদ, নীলফামারী। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ, পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ, পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। পেঁয়াজের পর এবার পাট নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র, বীজ রপ্তানি বন্ধের পায়তারা। তাদের পেঁয়াজ আর নয়, জানালেন বাণিজ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।